কাজ দিশেহারা হয়ে গেছে এই পতাকাহীন অবস্থায় লড়াই, যার জন্য এই পথে নামাটা একেবারে মানে উইদাউট মাইন্ড নেমে গেছেন, শুধু নিজের ইগো স্ট্রেংথ এইটা বোঝানোর জন্য নেমেছেন, এবং পুরো জিনিসটা একটা হাস্যকর হাস্যাস্পদ জিনিস। নাকি রাজনৈতিক প্রতিবর্তক ক্রিয়া এই যাত্রায় তাকে ধোঁকা দিল অনির্বাণ? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল অবচুয়ারি বিভিন্ন সময় লেখার লোকের অভাব হয়নি, আজও হবে না, আগামীতেও হবে না। কিন্তু আমার ধারণা আগামীতে কী হবে সেটা আগামী জানে। অন্তত এই বর্তমান পরিস্থিতিতে আপাতভাবে যতটাই সরকার বা সরকারে থাকা দলের রাজনৈতিক অবস্থান নড়বড়ে মনে হোক না কেন, আমি আবার বলছি রাজনৈতিক অবস্থান, অন্য কিছুর কথা বলছি না, নড়বড়ে মনে হোক না কেন, আমার অন্তত মনে হয়েছে যে ঠিক এর আগের অনেকগুলি সময় ক্রাইসিস মোমেন্ট বলে যেগুলো অনেকে বর্ণনা করে থাকেন, সেগুলিকে যেভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দিয়ে বলুন, তার বুদ্ধি দিয়ে বলুন, বা তার যা যা তার ইয়ে রয়েছে, কোয়ালিটিস রয়েছে, সেগুলি দিয়ে বলুন, এবারেও সে ওভারকাম করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। এই জায়গায় অন্য কেউ থাকলে, যে গ্রাউন্ড থেকে উঠে আসার ইতিহাস যার নেই বা যে অভিজ্ঞতা যার নেই, মানুষের পালস বুঝতে পারার যে ক্ষমতা, এটা কিন্তু উনি অর্জন করেছেন। এটা কেউ তাকে আলাদা হাতে ধরে শিখিয়ে দেননি, বা এটা সেই অর্থে শিখিয়ে দেওয়া যায়ও না। সেই যেটা অর্জন উনি করেছেন সেই জায়গা থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন বলেই আমার ধারণা। নির্মলদা একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন যে 2% বা 3% হচ্ছে পতাকা, বাকিটা পতাকাবিহীন। একদম ঠিক বলেছেন। এবং সেই পতাকাবিহীন যে অংশটা, তার মধ্যে কিন্তু প্রো গভর্নমেন্ট, অ্যান্টি গভর্নমেন্ট, প্রো ইনকামমেন্ট, অ্যান্টি ইনকামমেন্ট লোকজন সব মিলেমিশে রয়েছেন, যার ফলে সেই অংশটার মধ্যে থেকে পলিটিক্যাল পার্টিরা মূলত যে স্লোগান তুলছেন, যে রিজাইন করার যে দাবিটা তা তুলছেন। একটু আগে আপনি হাইকোর্টে আজকে আইনজীবীদের যে মিছিল হয়েছিলেন তার একটা অংশ দেখাচ্ছিলেন, সেখানে মূলত আমাদের চেনা মুখ যারা সিপিআইএম বা বিজেপির লোকজন, তারা এক জায়গায় দাঁড়িয়ে একটি স্লোগান দিচ্ছেন। পূর্ণ অধিকার আছে তাদের, তারা সে স্লোগান দিচ্ছেন। যদিও হাইকোর্টে আইনজীবীদের মিছিলে কিন্তু সকলে সামিল হয়েছিলেন, মানে আমি লয়ারদের কথা বলছি, বিভিন্ন মতের লোকজন যারা ডাইরেক্টলি অ্যাফিলিয়েটেড নয় তারাও কিন্তু সামিল হয়েছিলেন। যার ফলে যে 2 থেকে 3%-এর কথা নির্মলদা বলছেন, তারা ন্যাচারালি তাদের পলিটিক্যাল দাবি জানাবেন। রেস্ট 95 বা 96% তাদের মধ্যে থেকে এই পলিটিক্যাল দাবি এতটা জোরালোভাবে এখন উঠে এসছে বলে আমার মনে হয় না, যে কারণে সরকার পড়ে যেতে পারে বা তার আশু কোনো আশঙ্কা আছে। অনির্বাণ, আমি সরকার পড়ে যাওয়ার কথা বলছি না, এগুলো পরের কথা। সরকার পড়ে যাওয়া, 2 বছর পরে রাজ্যে বিধানসভার ভোট হওয়ার কথা। দেখুন, সাংবাদিক হিসেবে আমার কাজ নয় যে রাজ্যের বিধানসভার ভোট কেন এগিয়ে আসছে না, কেন সরকার ফেলে দিচ্ছে না, আমি তার জন্য যাচ্ছিই না। আমি একটাই প্রশ্ন করছি, লড়াইটা ছিল ন্যায় বিচারের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত পতাকা ফেলে, পতাকা নিয়ে তো করবেনই, শতরূপরাও করবেন, শঙ্কুদেবরাও করবেন, এটা স্বাভাবিক। মমতা যখন বিরোধী নেত্রী ছিলেন তিনিও দাবি করেছেন বারবার ইস্তফা, কিন্তু যখন পতাকা ছাড়া মানুষ ইস্তফা দাবি করেন, আপনি যে আজকে হাইকোর্টে লয়ারদের কথা বলছিলেন অনির্বাণ, আপনি বহুদিন ধরে দেখেছেন সব্যসাচীবাবু এবং তরুণজ্যোতি তিওয়ারি এখানে হয়তো তৃণমূলের বিরুদ্ধে কোনো একটা ইস্যুতে বিতর্ক হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত একমত থাকতে পারেনি, নিজেরা কোনো না কোনো বাদানুবাদে জড়িয়ে পড়েছেনই। আজকে তারা যে একজোট হয়ে দফা 1 দাবি 1, তারা অন্য কোনো দাবি রাখছেন না, অন্য কোনো দফা রাখছেন না, একটাই দাবিতে মমতার পদত্যাগ চেয়ে একই সঙ্গে পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। এই অসম্ভবকে সম্ভব করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ কি? অনির্বাণ, তরুণ বা সব্যসাচীদা বা শামীমদা যাদেরকে দেখা যাচ্ছে, রামবাম তত্ত্বে তারা শিলমোহর দিচ্ছেন মাত্র। তারা একসঙ্গে রাজনৈতিক লড়াই এর আগেও করেছেন, আপনি বলছেন কখনো করেননি, কথাটা ঠিক নয়। নির্বাচনী পাশাপাশি দাঁড়িয়ে প্রকাশ্যে পাশাপাশি প্রকাশ্যে দাঁড়িয়ে তরুণজ্যোতি তিওয়ারি এই পরোয়া করছেন না সব্যসাচী আমার পাশে দাঁড়িয়ে আছে, কালকে থেকে আমাকে সিপিএম বলতে পারে। সব্যসাচীও এই পরোয়া করছেন না আমার পাশে তরুণজ্যোতি তিওয়ারি দাঁড়িয়ে আছে, কাল থেকে আমাকে বিজেপি বলতে পারে। সাহসটা পেলেন কোত্থেকে? আপনি যা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যা বলেছেন, অনির্বাণ একটু ভেবে বলুন, আপনি ভেবেচিন্তে কথা বলেন বলেই বলছি। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওদের জোট আছে, প্রকাশ্যে নিশ্চয়ই নয়, তাহলে নিজে একজনের বিরুদ্ধে লড়তেন না। আমি ধরে নিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন, জোট ছিল। সেই জোট, অপ্রকাশ্য জোটকে প্রকাশ্যে এনে ফেললেন না। এখানে প্রকাশ্য জোটটা এই কারণে বলা যায় না, কারণ তারা কালো কোট পরে রয়েছে, এবং আমরা যারা আইনজীবী তারা মনে করি যে কালো কোটের নিজস্ব একটা আলাদা জায়গা রয়েছে। ঠিক অনির্বাণ, আমি এখান থেকেই বলছি, ঠিক কালো কোটের যেমন নিজস্ব জায়গা রয়েছে, পতাকাবিহীন কালো মাথাগুলোরও নিজস্ব জায়গা রয়েছে। গণতন্ত্রের সেই জায়গা স্বীকার করা হয় তো অনির্বাণ। তাদেরকে এখানে এনে ফেললো কে? শতরূপ, আপনার কি মনে হয়? আপনারা বারবার এই অভিযোগটা উঠছে, আপনারা এবং শঙ্কুদেবরা একসঙ্গে মিলে করছেন। আমি প্রকাশ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন মতের মানুষ আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কথাটা কি, যদি আজকে সব্যসাচী এবং তরুণজ্যোতিকে উকিল হিসেবে একটা জায়গায় একই প্রশ্নে স্লোগান দিতে দেখে যদি এটা রামবাম জোটের তত্ত্বে শিলমোহর হয়ে থাকে, তাহলে লালবাজার থেকেও মীনাক্ষীকে এবং সুখেন্দু শেখর রায়কে উভয়কেই ডেকে পাঠিয়ে লালবাজারের পক্ষ থেকেই আবার তৃণমূল আর সিপিএম বোঝাপড়ায় শিলমোহর দিয়ে দেওয়া হলো। মুশকিলটা হচ্ছে এই ধরনের যুক্তিত্ব মানে মুশকিল, মানে দুমুখো তরোয়াল হয়, তাতে অনেক সময় নিজের গলাটাও কেটে যায়। আমি কতগুলো কথা বলি, নির্মলদার কথার সাথে আমি অনেকাংশে একমত।
এবং পতাকাবিহীন লড়াইয়ের প্রতি আমাদের বামপন্থীদের কোনো অসুয়া নেই, উল্টে সম্মান রয়েছে। এই ভারতে পতাকাবিহীন লড়াই আজকে পর্যন্ত সবচেয়ে বড় ইতিহাস যিনি রচনা করেছিলেন, যার ডাকে হয়েছিল, তিনি হচ্ছেন জয়প্রকাশ নারায়ণ। এবং জয়প্রকাশ নারায়ণের ডাকা সেই পতাকাবিহীন মিছিলে সবচেয়ে বেশি ভিড় যারা করেছিল তারা হচ্ছে দেশের কমিউনিস্ট এবং সোশ্যালিস্টরা, বামপন্থীরা, সমাজবাদীরা। সুতরাং পতাকাবিহীন মিছিলের প্রতি আমাদের 100% সম্মান রয়েছে। কিন্তু তার পাশাপাশি এই আশঙ্কাটার কথাও আমরা বলছি, এবং নির্মলদাও কিছুটা নিশ্চয়ই একমত হবেন। দু ধরনের পতাকাবিহীন মিছিল হয়। একটা হয় যে আমরা পতাকাকে একে অপরের মধ্যে ভেদাভেদের দেওয়াল যেন তুলতে না পারে, কারণ আমার হাতে এক রঙের পতাকা আছে, তোমার হাতে এক রঙের পতাকা আছে, অতএব আমরা যার যার পতাকা ছেড়ে এসে একটা কমন কজে লড়াই করি, আমার সামনের শত্রুকে আমি নির্ধারিত করেছি। এইটা হয় একটা পতাকাবিহীন লড়াই। আর এক ধরনের পতাকাবিহীন লড়াইও কিন্তু আমরা জানি, তা হলো যে মানে আমার সামনের শত্রুর বিরুদ্ধে আমার যে রাজনৈতিক লড়াই, সেই রাজনৈতিক প্রশ্নগুলোকে যাতে সরিয়ে দেওয়া যায়, কিছুটা ডাইলিউট করে দেওয়া যায়। আমি আজকেই দেখলাম একটা পতাকাবিহীন প্রেস রিলিজ হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। আমি এত সুন্দর অরাজনৈতিক প্রেস রিলিজ আমার বাবার জন্য কোনোদিন দেখিনি, যেখানে ন্যায় বিচার কোনো সরকারের কাছ থেকে, পুলিশের কাছ থেকে, সিবিআইয়ের কাছ থেকে, আদালতের কাছ থেকে, কারোর কাছ থেকে চাপা হচ্ছে না, একেবারে ভগবানকে দায়িত্ব দিয়ে দিয়েছে, যে ভগবানের কাছে প্রার্থনা করছে যেন অপরাধীরা শাস্তি পায়। সুতরাং এইটা করে আলটিমেটলি কাউকে বাঁচিয়ে দেওয়ার পতাকাবিহীনতা কিনা, আমি বলছি এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। কেননা এইটা ঘটনা নির্মলদাও জানেন, এটা শঙ্কুদাও জানে, আমিও জানি, আমরা সবাই জানি। এই পশ্চিমবাংলাতে আমরা সেই পতাকাবিহীন রাজনীতিও দেখেছি, যে একটা সময় আমরা নির্দলীয় পতাকাবিহীন বলে রাস্তায় নেবে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পরে সবকটা পতাকাবিহীন লোক রেলের এটোকাটা কমিটিতে ঢুকে গিয়ে 50,000 টাকা করে মাসো ভাড়া তুলেছে। ঠিক, আমরা একটা জিনিস খুব অ্যালার্মিং লেগেছে, ধরুন জরুরি অবস্থার সময় কিশোর কুমারের গান গাওয়া নিষেধ হয়েছিল, অল ইন্ডিয়া রেডিওতে হয়েছিল, তো সরকারি অনুষ্ঠানে দূরদর্শনে ডাক পেতেন না, হয়েছিল। এখন একটা এমন অদ্ভুত অবস্থা, এটা জরুরি অবস্থার অবস্থা, তো এখন একটা অদ্ভুত অবস্থা, এই যে শিল্পীদের কথা আপনি বলেন না, ভগবানের নামে দায়িত্ব দিয়ে নেমেছেন, তবু নেমেছেন, তো কেন নামলেন? তার কারণ নির্মলাবাবু, এটা শুনে রাখুন, শতরূপ হয়তো জানেন, নির্মলাবাবু আপনি জানেন কিনা আমি জানি না, এইসব শিল্পীরা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে, মঞ্চে বা তৃণমূলের মঞ্চে ডাক পান, এবং পারফর্ম করার বিনিময়ে তারা টাকা পয়সাও পান। সেটা পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে। কল্যাণ ব্যানার্জি বলছেন ভালোই হলো, আমাদের কিছু টাকা বেঁচে যাবে, এদের টাকা দিতে হবে না, ইত্যাদি ইত্যাদি। এরা পেশাদারি সেই ঝুঁকিটা নিয়েও নামছেন, তার কারণ এদের নামে এরা যে বিভিন্ন টেলিসিরিয়াল করেন, বিভিন্ন সোপ করেন, বিভিন্ন স্পেশাল প্রোগ্রাম করেন, বয়কটের ডাক উঠে গেছে। এটা একটা আমি কাইন্ডলি আপনার পারমিশন, আমি 2-3টা কথা খালি বলতে চাই, কাইন্ডলি যদি সময়টা দেওয়া হয়। আমি এইটাই এ কারণে বলছি, দেখো মুশকিলটা কি জানো তো, 14ই আগস্ট রাত্রিবেলা যে মহিলাদের রাত দখলের ডাক ছিল, সেই দিন আমরা দেখেছিলাম এমন কিছু বুদ্ধিজীবীকে, এই তোমরা কিন্তু পতাকা আনবে না, পতাকা দেখলে আমাদের কিন্তু খুব শরীর খারাপ লাগবে, এইসব বলেছেন। এই রাজনীতিবিহীন বুদ্ধিজীবীদেরকে আমরা 21শে জুলাইয়ের মঞ্চে দেখেছি। এদের মধ্যে কয়েকজনকে আমরা দেখেছি অন্য সময় বলে পতাকাবিহীন রাজনীতি, অরাজনৈতিক রাজনীতি, আবার তারপর যখন ঠিক ভোটটা আসে তখন মানুষের জন্য কাজ করতে চাই বলে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা নিয়ে ভোটে দাঁড়িয়ে পড়েন। এগুলো আমাদের দেখা রয়েছে। সুতরাং আমি বলছি দুটো দিকই রয়েছে। আমি এবার আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা হচ্ছে, ভুল পথে ঢুকে পড়লেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো মানুষ দুটো ক্ষেত্রে ভুল পথে ঢুকে পড়েন। এক, যখন তার পথ চিনতে ভুল হয়, দুই, যখন তার সামনে আর কোনো পথ খোলা না থাকে। এক্ষেত্রে কোনটা হয়েছে আমি এই কারণে বলছি, অনির্বাণের সাথে আমি অনেকাংশে একমত যদি হই। ও একটা কথা বললো যে মমতা বিরোধী দাবি এত জোরালোভাবে এসেছে বলে আমার মনে হয় না, যাইনি এখনই তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বিরাট চিন্তিত হওয়ার কারণ আছে। ঠিক কথা, মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচে সমর্থকরা ঠিক করেছিল আমরা ডিজাইন মমতা ব্যানার্জির টিফো দেখাবো নয়, আমরা জাস্টিস ফর অভয়ার টিফো দেখাবো, জাস্টিস ফর আরজি করের টিফো তুলে ধরবো। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশন চাইনি। সেই ছেলে মেয়েদের মধ্যে একটা বিরাট অংশ হয়তো তৃণমূল কংগ্রেসেরই সমর্থক, তৃণমূল কংগ্রেসের হয়তো দেওয়াল লেখেন, পোস্টার লাগায়, এরকম ছেলে মেয়েও আছে। তারপরে সেই ডার্বি ম্যাচকে বাতিল করার দরকার হলো কেন? ওরা তো মমতা ব্যানার্জির রেজিগনেশন চাইনি, ওরা তো ধর্ষণকাণ্ডের সঠিক বিচার চেয়েছিল। তারপরে যখন যাও বা ম্যাচটাকে বাতিল করা হলো, সেই ছেলেমেয়েরা যখন সল্টলেকের সামনে ভিড় করলো, তাদেরকে ফেলে পেটানো হলো কেন পুলিশ দিয়ে? তারা তো কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশন চাইতে যায়নি। তাদের একটা প্রশ্ন ছিল, ডার্বি ম্যাচ করার জন্য পুলিশ নেই, তো এখন স্টেডিয়াম পাহারা দেওয়ার জন্য এতগুলো পুলিশ আর র্যাফ আসলো কোত্থেকে? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিটা আচরণ আমাদের সামনে এই প্রশ্নটাকে তুলে দিচ্ছে অত্যন্ত আশঙ্কার সঙ্গে। তবে কি কাউকে আড়াল করা হচ্ছে? এই সব কিছুর ছাপিয়ে গিয়ে এখন এই প্রশ্নটা হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে বড় প্রশ্ন। ডক্টর সুবর্ণ গোস্বামী প্রেসের সামনে কি বলেছেন, সেইটা ঠিক হলো না ভুল হলো? কি কুণাল সরকার কাকে কি বাইট দিয়েছেন, কি কোথায় কে কি বলেছে, কোথায় কে ফেসবুকে পোস্ট করেছে? এই মুহূর্তে পশ্চিমবাংলায় কতজন জেল খাটছে জানো? কোচবিহারে 14ই আগস্ট আমাদের 3 জনকে গ্রেপ্তার করেছে, 2 জন আজকে বেল পেয়েছে, একজনের
আবার জেল কাস্টাডি হয়েছে। কলকাতায় বেহালা থেকে আমাদের দুটো বাচ্চা ছেলেকে রাত্রিবেলা পুলিশ তুলে নিয়ে গেছিল, একজনকে সারা রাত লালবাজারে বসিয়ে রেখে পরের দিন ছেড়েছে, একজন এখনো অব্দি জেল খাটছে। সারা পশ্চিমবাংলাতে ফেসবুকে পোস্ট করার জন্য কালকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকদেরকে মেরেছে, থানায় তুলে নিয়ে গেছে। অথচ যে লোকটা ঘটনা ঘটার পরে মেয়েটির বাবা মাকে ফোন করে বলল আপনার মেয়ে সুইসাইড করেছে, সেই আরজি করে রেসিডেন্ট সুপারকে আজ অব্দি লালবাজার ডেকে পাঠালো না, প্রশ্ন করা হলো না। তাই যাবতীয় প্রশ্নকে ছাপিয়ে উঠে এই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি কাউকে আড়াল করার জন্য রাস্তায় নামছেন?